কথা বলি, লক্ষ্মীর ভাণ্ডারটা হলো গোটা পশ্চিমবাংলায় মায়েদের জন্য। এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। কারণ তিনি ক্যানিং পূর্বে থেকে এসে ভাঙড়ে এই ধরনের উস্কানিমূলক তানার কথাতে দল কোনো গুরুত্ব দেয় না। এটা তো আমি অলরেডি বললাম যে তানার কথা এগেনস্টে জয় প্রকাশ মজুমদার তিনি বলে দিয়েছে এই পরিষেবা সবাই পাবে। ইউপির ফুল ফর্ম হচ্ছে জনতা উল্টো করে ঝোলানো পার্টি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের বুকে, আর আজকে আমাদের সঙ্গে রয়েছে ভাঙড়ের ভূমিপুত্র রফিকুল ইসলাম বা তৃণমূলের দাপটের নেতা রফিকুল ইসলাম ওরফে বাপি। সরাসরি শুনে নেব তার মুখ থেকে কি বলছেন তিনি ভাঙড়কে নিয়ে, এবং গতকাল রুহুল আমিন সাহেবের নেতৃত্বে যে জনতা উন্নয়ন পার্টির শুভ সূচনা হয়েছে কলকাতা প্রেস ক্লাবে, সেই বিষয় নিয়ে কি বলছেন বিস্তারিত জানাবো প্রতিবেদনে। কি বলবেন? দেখুন, অবজারভার বলে কোনো মডেল নেই। এটা আগেই আমাদের দলের সেনাপতি অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। তিনি হলেন ভাঙড়ের কোঅর্ডিনেটর মানে কথার অর্থ হলো যে সেই বিধানসভাতে মানে দিদির যে উন্নয়নের পাঁচালি আছে সেগুলো খতিয়ে দেখা। সুতরাং সে জায়গায় তিনি দলের ভিতরে থেকে এই যে উস্কানিমূলক বক্তব্য রাখছে, সেখানে কিন্তু দল কিন্তু আলটিমেটলি বিপাকে পড়ছে। যেখানে দল অত্যন্ত ভাবছে এই বিষয়টা নিয়ে, যেখানে আমাদের দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি কিন্তু গত পরশুদিনকে কিন্তু বলেছেন যে তানার কথায় আমরা গুরুত্ব দিইনি। এখানে আগামীকালকে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনিও কিন্তু বলেছে যে এই সুবিধা কে ভোট দিল কে না দিল দেখার দরকার নেই, এই সুবিধা সবাই পাবে। সুতরাং তিনি এই কথাটা বলে অত্যন্ত অন্যায় করেছে, এবং সাথে তিনি দলের ভিতরে থেকে দলকে বারবার বদনামের একটা স্বীকার করছে। আগামী দিনে হয়তো তিনি তো মানে বাম পিরিয়ড থেকে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছে, হয়তো তাঁর বিজেপিতে যাওয়ার ইচ্ছা আছে, যার জন্য এই অযৌক্তিক কথাবার্তা বলছে। দল এটা নিয়ে কোনো গুরুত্ব দেয় না। দেখুন, একটা কথা বলি, লক্ষ্মীর ভাণ্ডারটা হলো গোটা পশ্চিমবাংলায় মায়েদের জন্য। এর প্রাপ্য সবাই পাবে, সেটা তো আগেই বলে দিলাম। ইনি এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। কারণ তিনি ক্যানিং পূর্বে থেকে এসে ভাঙড়ে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে বারবার কিন্তু ভাঙড়কে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। তানার কথাতে দল কোনো গুরুত্ব দেয় না। এটা তো আমি অলরেডি বললাম যে তানার কথা এগেনস্টে জয় প্রকাশ মজুমদার তিনি বলে দিয়েছে এই পরিষেবা সবাই পাবে। আরেকটা বিষয় যে গতকাল জাতীয় উন্নয়ন পার্টির রুহুল আমিন সাহেবের নেতৃত্বে কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হয়েছে। 26শে নির্বাচনের আগে দুটি দল, একটি হচ্ছে জনতা উন্নয়ন পার্টি এবং অন্যদিকে গতকাল জাতীয় উন্নয়ন পার্টি আবারও একটি নতুন দলের শুভ সূচনা হয়েছে। এ বিষয় নিয়ে কী বলবেন? দেখুন, দুটোই তো স্পেলিং আলাদা। যে ইউপি এর অলরেডি যখন হুমায়ুন কবির সাহেব এই দল ঘোষণা করেছিল, তিনি বাবরি মসজিদকে সামনে রেখে কিন্তু এই দলটা ঘোষণা করেছিল। সেদিনই আমি বলে দিয়েছিলাম যে ইউপির ফুল ফর্ম হচ্ছে জনতা উল্টো করে ঝোলানো পার্টি। তাহলে সেই কেন্দ্রশাসিত বিজেপি সরকার তাঁরাও সেই সুচিন্তা ভাবনা করছে যে এই ধরনের মুসলিম ভোটটা মেন হলো মুসলিম ভোটটা ডিভাইডেড করা। 2021-এর নির্বাচনে আইএসএফকে কাজে লাগিয়েছিল, এবারে আরও 3টে রাজনৈতিক দলকে তারা কাজে লাগাতে চাইছে। যেমন হুমায়ুন কবিরের যে ইউপি, তারপর যে রুহুল আমিন সাহেব যে দল কালকে প্রেস ক্লাবে ঘোষিত করলো জাতীয় উন্নয়ন পার্টি, তাহলে সেই ফুল ফর্মটা কিন্তু আলটিমেটলি দাঁড়াচ্ছে যে জনতা উল্টো করে ঝোলানো পার্টি। এদের মূল কাজ হলো মুসলিম ভোটটাকে ভাগ করা এবং বিজেপিকে সুবিধা করা। আপনার মতামত? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী তিনি যে মুসলমানদের জন্য মাদ্রাসার জন্য যে বাজেটটা পেশ করলো, পাশাপাশি দেখতে গেলেও তিনি হিন্দুদেরও পাশে দাঁড়াচ্ছে, দুর্গাপুজোতে অনুদান দিচ্ছে, মুসলিম মুয়াজ্জিনদেরকে ভাতা দিচ্ছে। তাহলে তিনি হয়তো মূর্খের স্বর্গে বাস করে। তানার বোঝা দরকার যে ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে হলো ত্যাগের ধর্ম। এবং তিনি সাথে সাথে বলেছে যে মাদ্রাসায় পড়ে তাঁরা জঙ্গি হচ্ছে। কিন্তু সেখানে খতিয়ে দেখা যাবে যে মাদ্রাসা আলিম ফাজিল পাশ করার পরে অনেক আমাদের মুসলিম সমাজের অনেক ছেলেরা কিন্তু আইপিএস আইএস অফিসার হচ্ছে। তাহলে সেখানে তিনি যে এই কথাটা বললো, তাঁর ভাবা দরকার যে মাদ্রাসায় অ্যাজ এ কোনো রাজনৈতিক নেতা হিসেবে বলছি না, এটা আমি অ্যাজ এ মুসলিম ছেলে হিসাবে আমি বলছি। মাদ্রাসায় সেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়, বড় হয়ে তারা কীভাবে ইসলামের কাজ করবে সেই সমস্ত শিক্ষা দেওয়া হয়। তাহলে সেখানে কিভাবে তিনি এই ধরনের কথা বলে? আমার তো মনে হয় তিনি ইমিডিয়েটলি ক্ষমা চাওয়া দরকার। এবং সাথে সাথে আমাদের জনাব ফিরহাদ হাকিম মহাশয় যে কথাটা বলেছে
যে তানাকে ক্ষমা চাওয়া দরকার, সাথে সাথে এটাও দাবি জানাচ্ছি যে তানাকে অ্যারেস্টেরও দাবি রাখছি আমি এই উস্কানিমূলক কথা বলার জন্য। কারণ এদেরকে তো এই ধরনের কথা এদের মুখ দিয়ে বার হচ্ছে না, এদেরকে যে কথাগুলো বলাচ্ছে তারা কিন্তু দিল্লিতে বসে আছে, যে বারবার তোমরা মুসলিমদেরকে এই ধরনের আক্রমণ করো। কিছুদিন আগেই দেখেছিলেন হরিণঘাটার বিধায়ক, তিনিও এই ধরনের একটা মন্তব্য করেছিলেন যে কোরআন শরীফ নিয়ে তানার বিরুদ্ধে যে এতগুলো এফআইআর হলো, তিনি কি অ্যারেস্ট হয়েছে? তাহলে এই ধরনের মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে এবং মুসলিম কিছু নেতা, কিছু দল কিছু সেটিং করে দিয়েছে যে মুসলিমদের ভোটটা এইভাবে কাটবে এবং বিজেপি সেই সুবিধাটা নেবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁরা যথেষ্ট সচেতন এবং দিদির যে এই যে মানে এসআইআর নিয়ে যে দিল্লিতে যে সুপ্রিম কোর্টে যে সওয়ালটা করেছে, গোটা পশ্চিমবাংলার 10 কোটি মানুষের কথা মাথায় রেখে তিনি যে প্রতিবাদটা করেছে, গোটা পশ্চিমবাংলার মানুষ এক হয়ে গেছে। আগামী দিনে দেখবেন যে মানুষ অলরেডি তৈরি আগামী দিনে দিদিকে ঢেলে ভোট দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেসকে ঢেলে ভোট দেওয়ার জন্য। সেইটা নিয়ে বিজেপি এখন হতস্তম্ভ এবং তারা ভেবে পাচ্ছে না, যার জন্য এই ধরনের বিবৃতি ছড়ে। দেখুন, এখানে ভাঙড়ে যে দুজন, একজন দায়িত্বে না থেকেও কোঅর্ডিনেটর হিসাবে ভাঙড়ে এসে বারবার উত্তপ্ত করার চেষ্টা করছে, আর একজন আপনারা দেখলেন গত শনিবার বিধানসভার লাস্ট বিধানসভা হয়ে গেছে, আর একজনের যে আসছে সে হলো ফুরফুরা জাঙ্গিপাড়া থেকে, জানার সেখানে 10 পয়সাও মূল্য নেই, জানার সেই বিধানসভাতে কোনো অস্তিত্ব নেই। তাহলে দুজনেই বহিরাগত, সুতরাং দুজনেই ভাঙড়কে বদনাম করার চেষ্টা করছে। আজকে নওশাদ সিদ্দিকীর গাড়িতে যে নেমপ্লেটটা এমএলএ লেখা আছে, সেই নেমপ্লেটটা কীভাবে বাঁচবে, বা যে তিনি কেন্দ্র নিরাপত্তা নিয়ে যে ভিআইপি আকারে ঘুরে বেড়াচ্ছে, তিনি সেই নেমপ্লেটটার খোঁজার মানে উদ্দেশ্যে তিনি বারবার ছুটে বেড়াচ্ছে যে অন্তত একটা বিধানসভা আমাকে বার করতে হবে। সুতরাং 2021-এ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম আবেগ কাজ করেছিল, যেখানে সংযুক্ত মোর্চা হয়েছিল, বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট হয়েছিল, যার জন্য তিনি বিধানসভাতে যেতে পেরেছিল। এবারে যখন দেখছে যে আমি তো হয়তো আর জিততে পারবো না, যার জন্য দুজনেই বহিরাগত, দুজনেই পারস্পরিক দিক থেকে ঝামেলায় জড়াচ্ছে। সুতরাং এদের দুজনকেই ভাঙড়ে আসা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার বলে মনে করি। আপনি ভাঙড়ের ভূমিপুত্র হিসেবে কী বার্তা দিতে চাচ্ছেন? ভাঙড় শান্তির ভাঙড় গঠন হবে, ভাঙড়ে মানুষ আর কোনো মায়ের কোল খালি হবে না। 2026 যে নির্বাচন আসছে, সুষ্ঠু নির্বাচন হবে। ওপর নেতৃত্ব ভাঙড়কে যথেষ্ট ফল রেখে দিয়েছে এবং ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, যোগ্য ভূমিপুত্রদের দ্বারা জিতবে। যেহেতু দেখুন, ভাঙড়ে 2021-এর নির্বাচনে এখান থেকে যে বিধায়ক হয়েছিল, তিনি হলো মানে বিজেপির একদম পাঁচাটা দালাল, বলতে গেলে ভুল হবে না। যেহেতু তিনি বারবার যেভাবে আজকের তৃণমূল কংগ্রেস দল যেভাবে গোটা বাংলার উন্নয়ন করে চলেছে, যেহেতু সেখানে সে বিধায়ক আছে, যার জন্য যে আমাদের গোটা বাংলার ক্ষতি হচ্ছে, তার জন্য তিনি দাবি রেখেছে। আর সেটা তো দরকার, কারণ ভাঙড়ের মতো জায়গায় আজকের তানার ফুরফুরা শরীফি কোনো ঐতিহ্য বলে কোনো কিছু নেই, না আছে তানার মানে কোনো বেশ। তিনি কেন ভাঙড়ের মানুষকে, গোটা মুসলিম সমাজটাকে কেন বোকা বানাবেন? এবং তিনি ভাঙড়ে আসার পরে ভাঙড়ে অশান্তিটা আরও বেড়েছে, যার জন্য তিনি বলেছে, আর আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস সৈনিকরা আমরা কিন্তু একেবারে তৈরি, আমরা ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য।